ওকে, এর আগের দিন আসলে আমরা বেনিফিট কস্ট রেশিও দেখেছিলাম, যে একটা প্রজেক্টে আসলে আমাদের কত খরচ হয় এবং কত লাভ হয়, ওই দুইটা আসলে আমরা দেখি। সো লাভের পরিমাণটা উপরে রাখি আর খরচের পরিমাণটা নিচে রাখি। সো লাভ বাই খরচ বা বেনিফিট বাই কস্ট, এটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করি, আর যদি কম হয় তাহলে আসলে রিজেক্ট করি। সো এই ক্ষেত্রেই আমাদের আসলে আমরা আমরা অনেকগুলো তিনটা মেথড আসলে পড়লাম। একটা প্রজেক্ট আসলে আমরা করবো কি করবো না, একটা শিখলাম আমরা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। আর শিখলাম আমরা আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর একটা শিখলাম আমরা বেনিফিট কস্ট রেশিও, বিসিআর। তিনটা দিয়ে আমরা একটা প্রজেক্টকে আসলে ইভালুয়েট করতে পারি, সেই প্রজেক্ট আমরা করবো কি করবো না। আর আমরা দেখলাম যদি দুইটা প্রজেক্ট থাকে, দুইটা প্রজেক্টের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট আমি করতে পারবো, তাহলে যেই প্রজেক্টের এনপিভি ভ্যালুটা বেশি থাকবে, মানে নেট প্রেজেন্ট ভ্যালু, যে প্রজেক্টটা আমাকে লাভ বেশি দিবে, লাভ বেশি বলতে আসলে আমাদের এনপিভি, আলটিমেটলি আমাদের টোটাল লাভ, মানে টোটাল আমাদের এখান থেকে কি কি আমি পাইছি, রেভিনিউ মাইনাস আমার হচ্ছে খরচ, ওইটা বাদ দিলে হবে প্রফিট। সো এটা আসলে টাইম দিয়ে যদি হিসাব করি আমরা, তাহলে এটাকে বলতে আসলে আমরা এনপিভি, যেটা এনপিভি বেশি থাকবে সেই প্রজেক্ট আসলে আমরা চুজ করব। সো এর আগের দিন আমরা একটা ম্যাথ আমরা এখানে বের করি। ধরুন আমাদের এখানে দুইটা প্রজেক্ট ছিল, এখন এই দুইটা প্রজেক্টই আসলে আমাদের 2 বছর পর্যন্ত চলতেছিল। সো 0 1 2 0 1 2, সো এই দুই প্রজেক্টে আমাদের যার এনপিভি বেশি সেটা আমরা চুজ করছিলাম। এখানে আরেকটা ম্যাথ মনে হয় আছে এখানে। আচ্ছা, সমস্যা নাই, আরেকটা ম্যাথ আছে আমাদের এখানে। এখন আমরা দুইটা প্রজেক্টের মধ্যে যার এনপিভি বেশি সেটা চুজ করছিলাম। এই ক্ষেত্রে দুইটা বছরের ডিউরেশন সেম ছিল, সাপোজ দুইটা আমার 5 বছর বা দুইটা আমার 10 বছর, কাইন্ড অফ এরকম। যেমন এটাতে দুইটা আমার এই যে 2 বছর পর্যন্ত ছিল। সো এই ক্ষেত্রে এনপিভিটা আমরা করা বেটার, মানে সমস্যা নাই। আর এটা ধরেন একটা প্রজেক্ট, এখানে দুইটা প্রজেক্ট আছে, যে ধরেন এই প্রজেক্টটা, এই ম্যাথটা একটু দেখেন। সো এই ম্যাথে প্রথম প্রজেক্টটা চলতেছে আসলে 4 বছর, আর পরের প্রজেক্ট চলতেছে আসলে 8 বছর। তাহলে আমরা বলতেছি এখানে কম্পেয়ারিং প্রজেক্টস উইথ ডিফারেন্ট লাইফস, মানে যাদের আমাদের সময়কাল বেশি, মানে ডিফারেন্ট লাইফ, মানে সময়কাল ডিফারেন্ট, একটা প্রজেক্ট চলে আসলে 4 বছর, একটা প্রজেক্ট চলে 8 বছর। তো আপনি যদি এই দুই প্রজেক্টে এনপিভি হিসাব করেন, কখনো আসলে আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দেবে না। কারণ অবশ্যই অবশ্যই যে প্রজেক্টটা বড় থাকবে, যা সাপোজ ধরুন বি প্রজেক্টটা, এই বি প্রজেক্টের আমার এনপিভি অবশ্যই বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই প্রজেক্টটা বেশি দিন ধরে চলতেছে, তাহলে আমার বেশি টাকা এখানে আমার রান হবে, মানে বেশি টাকা এখান থেকে আসবে। এখন বেশি টাকা আসা মানেই এই না যে আমার প্রজেক্ট আলটিমেটলি লাভ হচ্ছে। একজন আমারে একটা প্রজেক্ট, একটা গাড়ি সাপোজ আমি কিনলাম, এটা গাড়ি আমাকে 1 মাসে 100 টাকা দেয়। হ্যাঁ, আর আর একটা গাড়ি কিনলাম, ওই গাড়িটা আমাকে 1 বছরে সাপোজ আমাকে 200 টাকা দেয়। তাহলে বলুন তো কোন গাড়িটা ভালো, বলতে পারবেন? প্রথম গাড়ি আমাকে 1 বছরে 100 টাকা দেয়, আর দ্বিতীয় গাড়ি 1 বছরে প্রথম গাড়িটা স্যার। এক্স্যাক্টলি প্রথম গাড়িটা, কিন্তু আমার দ্বিতীয় গাড়ি তো টাকা বেশি দিচ্ছে, 200 টাকা দিচ্ছে সে। টাইম পিরিয়ড স্যার, টাইম পিরিয়ডের কারণে আমার এক্স্যাক্টলি প্রথম গাড়িটা এক্স্যাক্টলি। বেশি বেনিফিট। তো এই ক্ষেত্রে আমার কিন্তু এনপিভি কিন্তু আমার সেকেন্ড গাড়ির বেশি, যেটা বললাম সেকেন্ড গাড়ি আমাকে 200 টাকা দিচ্ছে। শুধু আমরা যদি এখানে তাহলে শুধু টাকার পরিমাণ হিসাব করি, তাহলে আমি একটা ভুল অ্যাজাম্পশন করব। কেন অ্যাজাম্পশন ভুলটা কেন হচ্ছে? কারণ এইখানে কিন্তু টাইমটা সমান না, একটা হলো 1 মাসে দিচ্ছে, আর একটা দিচ্ছে 1 বছরে দিচ্ছে। তো এই ক্ষেত্রে যদি টাইম দুইটা ডিফারেন্ট হয়, যদি সময়কাল ডিফারেন্ট হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট এনপিভি দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনার যাওয়া লাগবে অন্য একটা মেথডে যাওয়া লাগবে। তো এইখানে যারা করবেন, এই দুইটা প্রজেক্টের লাইফের কমন যে মাল্টিপ্লায়ার, সেটা দ্বারা গুণ করা লাগবে উভয়টাকে, মানে এমন একটা কাজ করা লাগবে যেন দুইটা প্রজেক্ট আসলে সেম বছর চলে। তাহলে এইটাই আমরা আসলে নিচে লাইনে লিখতেছি, ধরুন বি প্রজেক্ট চলতেছে আসলে 8 বছর, সেটা 8 বছর থাকবে, এটা যে বড় আছে বড়টা রাখবো। আর এ প্রজেক্টটা চলতেছে 4 বছর, তাই আমি যদি 4 কে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 8 বছর হয়ে যাবে না? বলুন তো। প্রথম প্রজেক্টটা চলতেছে কয় বছর? প্রথম প্রজেক্টটা একটু কথা বলা লাগবে প্লিজ সবার। প্রথম প্রজেক্টটা কয় বছর স্যার চলতেছে? একটু নেট ছিল না তো, নেট চলে গেছিল। হ্যাঁ, আবার একটু আবার একটু বলেন। বলুন স্যার। হ্যাঁ, এখানে ধরেন প্রথম প্রজেক্ট চলতেছে 4 বছর, আর সেকেন্ড প্রজেক্ট চলতেছে আসলে আমার 8 বছর, তাই না?
জি, জি। তাই ফাইন, এখন আমাদের হিসাব করার জন্য দুইটার বছর সেম হওয়া লাগে। সেম না হলে আমরা যদি হিসাব করি ভুল হবে, যেটা আমরা বলছিলাম যে একটু আগে, একটা গাড়ি এক মাসে দেয় 100 টাকা, আর একটা গাড়ি এক বছরে দেয় 200 টাকা। সো মনে হচ্ছে যে এমনি আমরা যদি শুধু টাকার হিসাব করি মনে হবে যে সেকেন্ড গাড়ি বেটার, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম গাড়িটা বেটার ছিল আমাদের, কারণ সে কম সময় দিচ্ছে। সো এখানে সমস্যাটা কেন হলো? সমস্যা হলো এই কারণে, কারণ দুইটার টাইম সেম না, 1 মাস আর 1 বছর সেম না। সো আমার আসলে দুইটা একই টাইম ফ্রেমে আইনা চিন্তা করা লাগবে। টাইমটা সমান করে তখন আমি দেখবো টাকার পরিমাণ কার বেশি কার কম। টাইম যদি সমান থাকে তখন যার এনবিবি বেশি থাকবে সেটা চুজ করব। সো এইখানে দেখেন প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, প্রজেক্ট এ চলে 4 বছর, প্রজেক্ট বি বি চলে 8 বছর। দুইটার টাইম কি সমান? না স্যার, ডিফারেন্স স্যার। ডিফারেন্ট। তাহলে আমার যে করা লাগবে সমান করা লাগবে। সমান করার উপায় কি? আমি যদি প্রথমটা এ প্রজেক্টটা চলতেছে 4 বছর, আমি যদি রেখে 2 দ্বারা গুণ করে দিই তাহলে 8 বছর হয়ে যাবে না? জি। তাহলে আমি এটাই করব, আমি এ প্রজেক্টটা 2 বার রান করব। এ প্রজেক্টটা 2 বার রান করা মানে বি প্রজেক্টের 8 বছরের সমান হওয়া। তো এটা এখানে দেখানো হচ্ছে যে এ প্রজেক্টটা, ধরেন এখানে যে অ্যাপ্রেজাল চলতেছে 0 1 2 3 4 বছর চলতেছে। প্রথম প্রজেক্টে আমরা ইনভেস্ট করি 3,000 টাকা, পরে প্রথম বছরে লাভ দেয় মানে লাভ না আসলে রেভিনিউ। একটা জিনিস আপনারা কি জানেন, রেভিনিউ আর প্রফিট দুইটা কি সেম নাকি ডিফারেন্ট? কে বলতে পারবেন আমাকে? এই দুটোর পার্থক্য কি, রেভিনিউ আর প্রফিট? ডিফারেন্ট হতে হবে স্যার। রেভিনিউ স্যার হচ্ছে আমার পুঁজি যেটা বলি, ক্যাশ যেটা, সেটা। আর প্রফিট তো স্যার আমার লভ্যাংশ। এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি বলতে পুঁজি না, রেভিনিউ বলতে আসলে বুঝি পড়ার আনসার আসলে আপনার ক্যাশ ফ্লো। ধরেন আপনি একটা একটা প্রজেক্ট করে দিলেন একজনের, এখন প্রজেক্ট করার ফলে ওই প্রজেক্টের লোকে আপনাকে সাপোজ 1 লাখ টাকা 5 লাখ টাকা আপনাকে দিছে। এখন 5 লাখ কিন্তু আপনার আপনার প্রফিট না, লাভ না, কারণ 5 লাখ আপনি এখানে লেবার কস্ট ছিল, ম্যাটেরিয়াল কস্ট ছিল, অনেক কস্ট ছিল। তো এই যে আপনাকে 5 লাখ টাকা দিল, এটা হবে রেভিনিউ, আপনি আর্ন করছেন 5 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়াল প্রফিট কত? আপনার সাপোজ খরচ হয়েছে 3 লাখ, তো যদি 5 লাখ থেকে 3 লাখ বিয়োগ করেন তাহলে 2 লাখ হলো আপনার প্রফিট। বুঝতে পারছেন কি? জি স্যার। তাহলে যে আপনি পর্যন্ত করে দিলেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা ক্লায়েন্ট আপনাকে দিল, ওইটা হলো রেভিনিউ। আর এখান থেকে আপনার খরচটা বিয়োগ করার পর রেভিনিউ, রেভিনিউ মাইনাস কস্ট, সেটা হবে প্রফিট। তাহলে এগুলো হলো আমার রেভিনিউ, যে প্রথম মাসে প্রথম বছরে আমার রেভিনিউ 1,200 টাকা, পরের বছর রেভিনিউ 1,300 টাকা, পরের বছরে 1,000, পরের বছরে 500, 1,500, 1500। সো এরকম ভাবে আমার 4 বছরের শেষ। তো 4 বছর শেষ হওয়ার কথা ছিল, আর যেহেতু বি প্রজেক্টটা 8 বছর চলতেছে, আমি চাচ্ছি দুইটা প্রজেক্ট কম্পেয়ার করে কোন প্রজেক্টটা নিবো সেটা চুজ করার জন্য। তাহলে যখনই এই প্রজেক্টটা শেষ, তখন আমি এই প্রজেক্টটা আবার শুরু করবো এখান থেকে। 4 বছরের মধ্যে শেষ হয়ে গেছে, 4 বছরের মধ্যে আবার শুরু করলাম, আবার এই 3,000 এখানে দিলাম, আবার 1,200 দিলাম এইখানে, 1,300 দিলাম এইখানে, 1,000 দিলাম এইখানে, 1,500 দিলাম এইখানে। বুঝতে পারছি কি? জি স্যার। তাহলে এখন এখন আমি এখন এনপিভি বের করবো। তো এখন যদি সবগুলো আগে সূত্র দেখাইছিলাম যে শুধু সেই সেম সূত্র দিয়ে এনপিভি বের করলে এর মানটা আসে আসলে 1,558। আর আমাদের বি প্রজেক্টের ঠিক সেম আগের সূত্র দিয়ে আপনারা যদি বের করেন, এই বি প্রজেক্ট এনপিভি আসবে আসলে 1,329। তাহলে বলেন এখন কোন প্রজেক্টের এনপিভি বেশি? এ এবং বির মধ্যে 1,500 1,300? এ প্রজেক্টের। এক্সিট, তার এ আমরা কিন্তু আসলে প্রজেক্টের। এ প্রজেক্ট চুজ করবো। যেটা বলছিলাম এ গাড়ি কিনবো। এই যে ধরেন আমরা যদি শুধু এখানে দেখতাম, এখানে দেখে মনে হচ্ছিল এ গাড়ি তো আসলে আমার 900, এই যে 951 টাকা দেয়, 941 টাকা দিচ্ছে, আর বি গাড়ি দিচ্ছে 1,329 টাকা। সো মনে হচ্ছে যেন বি গাড়ি আমার বেটার, বেটার বি প্রজেক্ট বেটার, কিন্তু বি গাড়ি তো আসলে আমার 8 বছরের টাকাটা দিচ্ছে, আর এ গাড়ি এ প্রজেক্ট দিচ্ছে আসলে 4 বছরের টাকাটা। 4 বছরের 900 চার টাকা বছর, দেওয়া জি স্যার, আট রাইট। বছরে 1,300 টাকা দেওয়ার চেয়ে অনেক বেশি বেটার। বুঝছি কি আমরা? জি স্যার, ক্লিয়ার তো স্যার। এই কারণে শুধুমাত্র টাকা দিয়ে, শুধু টাকা দিয়ে কোনটা বেশি টাকা দিচ্ছে এটা আর কনসিডার করলে হবে না, কোনটা কত টাইম দেখতে বছরে হবে কত স্যার, টাকা টাইম দিচ্ছে। কনসিডার করতে হবে। এক্স্যাক্টলি, ওইটা আপনার কনসিডার করা লাগবে। সো এই জন্য যদি সমান যদি না হয় আমরা সমান করে দেব। যদি সাপোজ একটা হলো আমার 2 বছর, একটা হলো 6 বছর, তাহলে প্রথমটাকে আমরা 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে মানে 3 বার দিব আর কি, তা একবার, দুইবার, 3 বার, ধরো দুই 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 করে যখন 6 বছর মিলবে তখন কম্পেয়ার করব। তখন আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো যে কার এনপিভিটা বেশি। ওকে। সো এটা একটা মেথড, বাট এই মেথড ঝামেলা যেটা হলো, এই মেথডটা আসলে অনেক বড় হয়ে যায় আপনার।
কাজ করতে অনেক বড় লাভ। সাপোজ ধরেন একটা ম্যাথ দিলাম, একটা হলো ধরেন দুইটা প্রজেক্ট আছে আপনার কাছে। একটা প্রজেক্ট হলো আসলে পাঁচ পাঁচ বছর, আর একটা প্রজেক্ট চলে আসলে 7 বছর। তো আপনি তাহলে কিভাবে কম্পেয়ার করবেন? এখন দুইটার মধ্যে আসলে কমন মাল্টিপ্লায়ার নাই। কমন মাল্টিপ্লায়ার হলো আসলে দুইটা গুণ করলে হয় 35। তার মানে বছর, এ প্রজেক্ট আপনার হিসাব করা লাগবে 5 7 35, 7 বার হিসাব করা লাগবে। আর বি, এটা 7 বছর চলে, 5 7 35, এটা আসলে পাঁচবার হিসাব করা লাগবে। সো আসলে হিউজ এটা বড় ক্যালকুলেশন হবে। সো এত বড় ক্যালকুলেশন করা আসলে অনেক বড় টাফ। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটিস বের করি। এই জিনিসটা আসলে বলতে বোঝাচ্ছে যে আমাকে এই প্রজেক্টটা 5 বছর চলুক বা 10 বছর চলুক, 20 বছর চলুক, সমস্যা নাই। আমাকে যদি সে প্রতি, আমাকে ইয়ারলি, আমি যদি 1 ইয়ার হিসাব করি তাহলে কত টাকা আসলে দিবে। মানে আমরা আসলে যে হিসাব করতাম, আমি ধরেন এই যে আমি একটা উদাহরণ দিছিলাম যে একটা গাড়ি আপনি কিনলেন, আপনি 1 মাসে আপনাকে 100 টাকা রেভিনিউ দিচ্ছে, আর একটা গাড়ি আপনাকে 1 বছরে দিচ্ছে 100 200 টাকা আপনাকে রেভিনিউ দিচ্ছে। তো কোনটা বেশি বেটার? সো আমরা যদি দুইটাই বলি, আসলে দুইটাই মাসে হিসাব করি, যে প্রথম গাড়ি 1 মাসে কত টাকা দিচ্ছে আর দ্বিতীয় গাড়ি 1 মাসে কত টাকা দিচ্ছে, তাহলে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। বুঝতে পারছি কি? জি। তারা দ্বিতীয় গাড়ি আসলে 12 মাসে দেয় 200 টাকা, 1 মাসে দেয় কত টাকা? 1 মাসে দিবে ধরেন, আমরা যদি ক্যালকুলেট হিসাব করি এখানে, তাহলে 200 ভাগ হলো, 200 ভাগ হবে 12। 12। 1 মাসে মাত্র সে 16 টাকা দেয়। 16 টাকা, 16 টাকা 66 পয়সা। এক্স্যাক্টলি 1 মাসে মাত্র 16 টাকা দেয়। আর প্রথম গাড়ি আমাকে 1 মাসে দেয় কত টাকা? 100 টাকা। তাই না? 400 টাকা। তাহলে প্রথম গাড়ি জি। বেটার। বুঝতে পারছি? রাইট স্যার। মানে আমরা 1 মাস হিসাব করতেছি, জি। ঠিক সেম ভাবে আমরা এখানে হিসাব করবো বছরে। তো ধরুন একটা গাড়ি আছে, একটা হলো 5 বছর, একটা গাড়ি হলো 7 বছর। সো তাহলে এটা হলো 5 বছরে যত টাকা, 1 বছরে কত টাকা দেয়, এভাবে 1 বছরটা বের করব। ঠিক সেম ভাবে 7 বছরে যত টাকা, 1 বছরে কত টাকা দেবে, 1 বছরটা বের করব। তাহলে যার 1 বছর টাকাটা বেশি থাকবে, সেটা সেটা বেটার, সেটা চুজ করব। বুঝছি কি আমরা? জি। তাহলে এই জিনিসটা যেহেতু আমাদের এখানে টাইম কনসিডার করা লাগে, কারণ ইনফ্লেশন আজকে যে টাকা, 2 বছর পর টাকা সেম থাকবে না, 7 বছর পর টাকা সেম থাকবে না, এটা কনসিডার যদি করা লাগে, আমাদের এখানে সূত্রটা এনপিবি এত দ্বারা ভাগ করা লাগবে। সো এই সূত্রটা হবে, আপনার যে এনপিবি আসে প্রজেক্টে, সেটাকে আপনি 1 - 1 + R⁻⁴ দ্বারা ভাগ করবেন। তাহলে যেই, এটাকে বলতেছি আসলে আমরা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটিস। সো অ্যানুয়াল মানে অ্যানুয়াল বাৎসরিক, 1 বছরে। ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট মানে অ্যানুইটিস, মানে অ্যানুইটি বলতে বোঝায় বছরে বছরে যেটা হয়। সো এরকম বছরে বছরে এটা কত টাকা হবে সেটা বের করতেছি। সো ধরেন আমাদের এই যে আগের দুইটা প্রজেক্ট, একটা ছিল 4 বছর, একটা ছিল আসলে আহ এই যে 8 বছর। আপনি আগে সূত্র দিয়া, 8 বছর স্যার। হ্যাঁ, এই যে আমরা এনপিভি, এ প্রজেক্টে এনপিভি বের করছিলাম 941 টাকা, আর বি প্রজেক্টের এনপিভি বের করছিলাম 1329 টাকা। সো আপনার এটা অলরেডি মেথড, এই যে এই মেথডটা একটু বড় হয় অনেক সময়, এই মেথডটা করতে টাইম বেশি লাগে, ঝামেলা বেশি হয়। সো এই মেথডটা করার চেয়ে আমি, আমরা এখন যেভাবে করবো এভাবে করা বেশি বেটার। এভাবে করে আমাদের সময় কম লাগবে, যে কোনো প্রজেক্ট আমরা ইজিলি করতে পারবো। ওটা হচ্ছে, তাহলে সূত্র হলো প্রথম প্রজেক্ট এনপিভি কে কত বছর চলে সেটা নিয়ে, এবং রেট দিয়ে 10% ইনফ্লেশন রেট বা 10% আমার ডিসকাউন্ট রেট, এটা ডিসকাউন্ট রেট বলি আমরা। সো এটা দ্বারা ভাগ করবো। তাহলে প্রথম প্রজেক্ট এনপিভি কত আমার 941 টাকা, আর 1 - 1 + R 10% বাই R⁻⁴ তাহলে আসে 947 টাকা। মানে প্রথম প্রজেক্ট থেকে 1 বছরে 947 টাকা পাবো, 997 টাকা পাবো। বুঝছি? 997 টাকা পাবো প্রথম প্রজেক্ট থেকে। ক্লিয়ার? বুঝতে পারছি কি এটা? হ্যালো? জি স্যার। জি। এইটা, জি তাহলে স্যার। এই এনবিবি কে আমরা এই জিনিসটা দ্বারা ভাগ করছি। ঠিক সেম ভাবে আমার যে বি প্রজেক্টটা আছে, বি প্রজেক্টের এনবিবি হলো কত, 1329 টাকা। সো এটা আসলে পুরো 8 বছরে দেয়, আমার লাগবে আসলে 1 বছরে কত। সো 1 বছরে যেহেতু লাগবে, এই 1329 টাকাকে আমি 1 - 1 + R⁻⁴ এন এখানে 8/R দ্বারা ভাগ করব। তাহলে আসলে আমার আসে 249 টাকা। ক্লিয়ার? হুম, জি স্যার, বুঝতে তারা পারছি। বলেন কোনটা বেশি, কোনটা বেশি বলেন তো? 1 বছর স্যার, এ এটা বেশি স্যার। এ বেশি, তাহলে আমরা এ প্রজেক্ট চুজ করব।
ক্লিয়ার? জি। ফাইন। তো এটা ছিল আসলে আমাদের টাকা পয়সার হিসাব। তো এই যে দেখেন, আমরা টাকা পয়সা আমরা নিয়ে আমরা হিসাব করছি, আমরা দুই ভাবে পড়ছি। একটা প্রথমে একটা আমরা পড়ছিলাম, একটা স্লাইড ছিলাম এর আগে স্লাইডটা, সেটাতে পড়ছে সেটা পড়ছি আমরা যে টাইমের হিসাবটা না করে, মানে টাইমের কারণে যে টাকার ভ্যালু যে কমে যায় এটা হিসাব না করে, আর এই স্লাইডটা হলো টাইমের কারণে যে টাকার ভ্যালু কমে যায় সেটা হিসাব করে। সো দুইটাই আপনারা পড়বেন, দুই ভাবে পরীক্ষা আসতে পারে। ওকে। সো ওইটা ছিল আমরা প্রজেক্টটা। আমরা এখন যাব নেক্সট স্লাইডে। সো এটা হলো আমাদের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেফটি। সো এই জিনিসটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা অনেক সময় সাইটে কাজ করবেন, সো সাইটের আসলে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট জিনিসগুলো আমাদের জানা লাগবে, এবং কি কি সেফটি মেনটেন করা লাগবে সেটাও জানা লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে, ধরেন টিপিক্যাল বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে কি কি প্রজেক্ট গুলা, কি কি স্টেজ আছে একটু দেখানো হয়েছে। একটা বিল্ডিং যখন বানাই প্রথমে আমরা এখানে কি করি, সাইডটা ক্লিয়ার করি, পরে আমরা এখানে ফাউন্ডেশন দেই, পরে এখানে আমরা প্লিন বিম দেই, তারপর সুপার স্ট্রাকচার দেই, তারপরে এখানে বিগ মেশনারি ওয়ার্ক দেই, পরে লিনটেন দেই, রেইনফোর্সমেন্ট কোটিং দেই, ইলেকট্রিক্যাল প্লাম্বিং এর কাজ করি, পরে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন করি, ফ্লোরিং করি, পেন্টিং করি। আপনারা যারা হয়তো কাজ করেন, অনেকে অনেক জব করেন, আপনার হয়তো আরো ডিটেলস আপনার এক্সপিরিয়েন্স আছে। সো এটা জাস্ট একটা টিপিক্যাল, যদি আপনাদের আসে যে একটা টিপিক্যাল বিল্ডিং কনস্ট্রাকশনের প্রসেসটা আপনি বলেন, জাস্ট এই স্টেপগুলো দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। ঠিক সেম ভাবে যদি একটা টিপিক্যাল রুট কনস্ট্রাকশনের প্রসেস গুলো আসে, তাহলে কি করবো আমরা? প্রথমে রুট কনস্ট্রাকশন করার জন্য যে এক্সিস্টিং যে রুটটা আছে, সেই রুটটা আমাদের ভাঙা লাগবে। ভাঙিয়া আমাদের, কারণ অ্যাসফাল্ট পেমেন্ট যখন করবে না, এনে আগের পেমেন্ট থাকলে হবে না, আগের গুলো সরানো লাগবে, রাস্তা সাইড ক্লিয়ার করা লাগবে। সো ফার্স্ট ডেমোলিশন দেন এক্সপালশন, পরে গ্রেডিং এন্ড স্লোপিং, এরপরে আপনি মাটিগুলো সমান করবেন। এরপরে সারফেস ওয়ার্ক, মাটিগুলো শক্ত করা লাগবে। অ্যাপ্লিকেশন অফ কোড, এখানে আপনারা আমরা কি করবো, এখানে বিটুমিন দিব, এবং বিটুমিন যে মিক্স, বিটুমিন এবং এগ্রিগেট সেটা মিক্স দিব, মিক্স করে এখানে আমরা আমরা রুলিং করব, রুলার দিব। তারা আমরা কোয়ালিটি কন্ট্রোল করবো, যে চেক করবো আসলে আমাদের কোয়ালিটি মানতেছে কিনা, তারপর কাজ শেষ। ভেরি ইজি ইজি স্টেপ। জাস্ট একবার মনে 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 করবেন যে আপনি রাস্তা বানাতে দেখছেন বা আপনি রাস্তা বানাইছেন, ও আপনার সবাই রাস্তা বানানো দেখছি কি কি করে, জাস্ট স্টেপ গুলা স্টেপ বাই স্টেপ লিখে দিবেন। এটা আসলে মুখস্থ করার কিছু না, এটা আমি মনে করি কেউ যদি একটু এক বা দুইবার একটু বুঝে বুঝে পড়েন, এমনি মনে থাকবে, এমনি লিখতে পারবেন। জাস্ট ইংলিশ ওয়ার্ড গুলো মনে রাখবেন। আপনারা হয়তো বা বাংলায় জিনিসগুলো বলতে পারবেন, বাট ইংলিশে কি লেখা লাগবে, কি ইংলিশে জিনিসগুলো কিভাবে লেখা লাগে, এটা মাথায় রাখবেন, তাহলেই পারবেন এটা। এটা বেড়ে বেড়ে গেছি। আচ্ছা, এরপরে কমন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। এটা কনস্ট্রাকশন যখন আমরা করি, আমরা আসলে কি কি ইকুইপমেন্ট গুলো আসলে ইউজ করি। সো এর কয়েক প্রকার ইকুইপমেন্ট দেওয়া আছে। ধরেন আমরা ববকেট ইউজ করতে পারি, ট্রাক ইউজ করতে পারি, কনক্রিট মিক্সার ইউজ করি, ফর্ক লিফট ইউজ করি, ক্রেন ইউজ করি, রোলার ইউজ করি, বুলডোজার ইউজ করি, টাওয়ার ক্রেন ইউজ করি, অনেক কিছু ইউজ করি। সো এইগুলোর রেসিপিশন একটু এখানে লেখা আছে সংক্ষেপে, একটু পড়ে নেবেন, জাস্ট একটু আপনাদের একটু নলেজ বাড়বে, একটু দেখে নিলেন, আমরা সবাই জানি আমরা এই জিনিসটা। আর এটা বলা আছে যে এক্সকেভেটর, এক্সকেভেটর আসলে কি কি কাজে ইউজ করা হয়, এটা অনেকগুলা কাজ এখানে বলা আছে। ধরুন এক্সকেভেটর আমরা কি ইউজ করি, আমরা দূরে মানে গর্ত করার জন্য আমাদের ফাউন্ডেশন করা লাগবে, আমাদের রিভার ড্রেজিং করা লাগবে, আমাদের এখানে অনেক সময় পাইল ড্রাইভারের জন্য এটা বাড়ি দিই আমরা। এরকম অনেক সময় আমরা ধরেন একটা বিল্ডিং, এটা বাংলাদেশে অনেক সময় যে বিল্ডিং ভাঙার জন্য এক্সকেভেটর ইউজ করে। যদিও অনেক জায়গায় বুলডোজার ইউজ করে, বাট এক্সকেভেটর বাংলাদেশে তো বিল্ডিং ভাঙার জন্য অনেক বেশি ইউজ হয়। আহ আচ্ছা, এই ট্যাক্স বলতে তারপর ধরেন ক্রেন, ক্রেন আমরা ভারী মালামালপত্র উড়াইতে আমরা ইউজ করি। আর মিক্সারটা আশা করি সবাই দেখছেন, যেহেতু আপনারা সিভিলে পড়েন, এটা আমরা আমাদের কনস্ট্রাকশনে খুবই একটা প্রয়োজনীয় ইকুইপমেন্ট, মিক্সার। আচ্ছা, এরপর আসলে আমাদের মিক্সার ট্রাক। সো আপনারা দুবার আসা যখন যান, প্রায় দেখেন একটা ট্রাক এরকম মিক্স করে, মিক্স করতে করতে যায়। এটা অনেক কোম্পানি আছে যে রেডি মিক্স কনক্রিট, এরা কনক্রিট ওইখানে সাইটে বানায়, আরেক জায়গায় বানায়। কারণ একটা জায়গায় যদি সাপোজ অনেক ঘনবসতিপূর্ণ এলাকা হয়, যে জায়গায় আসলে ওই সাইটে মিক্স করা খুব টাফ, সেখানে আমাদের অন্য বাইরের জায়গা থেকে আমাদের মিক্স করে নিয়ে আসা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা এখন রেডি মিক্স কনক্রিট ইউজ করি। তো আপনারা কি এগুলা এরকম কোনো ট্রাক কেউ রাস্তায় দেখছেন কোনোদিন, এরকম ট্রাক রাস্তায়? হ্যালো? কেউ কেউ মিক্সার ট্রাক কখনো দেখছেন রাস্তায়? জি স্যার। আচ্ছা, আপনি কি খেয়াল জি স্যার। করছেন মিক্সার ট্রাক কি দেখছেন, মিক্সার ট্রাক? এটা আবার বলেন, শুনুন আমি কি বলছি। হ্যাঁ স্যার, অ্যাভেলেবল দেখছি স্যার। ভাই, আপনারা কি খেয়াল রেডিমিক্স। করছেন? হ্যাঁ হ্যাঁ, এই ট্রাক গুলা ঘুরতে ঘুরতে যায়, অল টাইম ঘুরে, এটা কি খেয়াল করছেন? হ্যাঁ স্যার, এগুলো যে জমাট বাঁধে না, জমাট না বাঁধে এই জন্য স্যার এটা সবসময় গতি থাকে স্যার। এক্স্যাক্টলি রেডিমিক্স গুলো। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি, এটা আরেকটা কারণ হলো যে সেগ্রিগেশন প্রিভেন্ট করা। সেগ্রিগেশন হলো, ধরেন আপনি যদি এই ট্রাকগুলা যদি ধরেন ভিতরে যাচ্ছে, এখন জমাট বাঁধাটা অনেক সময় আমরা অনেক মানে আমরা প্ল্যানিং করতে পারি, আমরা যদি কেমিক্যাল দিয়ে দিই তাহলে তারা জমাট বাঁধে না। তো জমাট বাঁধা আসলে ফ্যাক্ট না, জমাট বাঁধার জন্য আমাদের মেশিন করানো লাগে না। কারণ কেমিক্যাল দিয়ে দিলাম, আমি এখানে বললাম তাহলে এরকম হয়ে গেল যে এইটা 1 ঘন্টার মধ্যে কোনো জমাট বাঁধবে না, এরকম হইতে পারে, তো আমার ঘোরানোর দরকার নাই। বাট ঘোরানো লাগে মূলত সেগ্রিগেশন প্রিভেন্ট করার জন্য। সেগ্রিগেশন কি কেউ বলতে পারবেন জিনিসটা? বা আপনি স্যার হচ্ছে আপনি মনে ময়লা করেন। থেকে জি। কংক্রিটটা আলাদা, উপাদান বড় উপাদানগুলো আলাদা হওয়া আর কি, কোর্স সেগ্রিগেট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ধরুন একটা কনক্রিট যখন আমরা বানাই, এখানে অনেক কোর্স এগ্রিকাল থাকে, ফাইন এগ্রিকাল থাকে, ছোট বড় অনেক ম্যাটেরিয়াল থাকে। সো এইখানে যদি আহ, এইখানে ধরেন আমি যদি এভাবে নিয়ে যাই, রাস্তা যখন যাবে অনেক সময় ঝাঁকি খাবে, ঝাঁকি খাই দেখাই দেখাই দেখা যাবে আপনি যখন সাইডে যাবেন তখন যে বড় উপাদানগুলা সবগুলো নিচে চলে আসছে, আর যে পাতলা উপাদান সেগুলো উপরে চলে আসছে। সো এটা আসলে তখন মিক্সড আর হোমোজেনাস থাকবে না। তখন আপনি যদি সাইডে দেন, যে জায়গায় বড় বড় কনক্রিটগুলো আসবে সেখানে আসলে এনাফ বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকবে না। ফাইন এগ্রিগেট গুলো হলো ধরেন সিমেন্ট, যে ফাইন এগ্রিগেট কাইন্ড অফ, মানে এটা অনেক সূক্ষ্ম ম্যাটেরিয়াল। সো এটা আসলে উপরে চলে আসবে। সো এটা আসলে ভালো মতো মিক্স হবে, স্ট্রেংথ অনেক কম পাওয়া যাবে। সো মূলত এটা ঘুরানো হয় সেগ্রিগেশন প্রিভেন্ট করার জন্য। এটাই হচ্ছে আপনার আনসার। জমাট বাঁধা আসলে এটা নট নেসেসারি। জমাট বাঁধার জন্য মূলত সেগ্রিগেশনটা করি, কারণ সেগ্রিগেশন যদি অল টাইম ঘুরতে ঘুরে ঘুরে তাহলে এই যে সেগ্রিগেশনটা হতে পারবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন, সেগ্রিগেশন প্রিভেন্ট করার জন্য আসলে আমরা এই জিনিসটা করি অলওয়েজ ঘুরে। পরে অ্যাসফাল্ট ফেভার, এটা খুব একটা বাংলাদেশে ইউজ করা হয় না, বাংলাদেশে করা নর্মালি ম্যানুয়ালি করা হয়। এই যে ম্যানুয়ালি আমরা করি, কি জানি করা হয়, মানুষ কি করে ধরেন উত্তপ্ত লোহার গরম গরমের মধ্যে আগুন দিয়া সেখানে কনক্রিট, এই যে পাথর, এগ্রিগেট আর বিটুমিন মিক্স করে তারপর সেগুলো এনে ঢালে। বাট বাইরে কান্ট্রিতে এগুলা অটোমেটিক মেশিন দিয়ে করে, এগুলা মানুষের টাচ টাচ করে না, অটোমেটিক এই এই মেশিন গুলো আসলে এই যে হট মিক্স যে অ্যাসফাল্ট গুলো আছে, মানে হট মিক্সের সাথে যে ক্রিকেটের মিক্সার গুলো এগুলো অটোমেটিক রাস্তায় মিশিয়ে দেয়, রাস্তায় মিশিয়ে দেয়, এরপর একটা রুলার আইসা সেটা করে রুল করে ফেলে। সো বাংলাদেশের খুব একটা ইউজ করা হয় না অ্যাসফাল্ট পেপার যেটা, বাট বিদেশে এটা বাইরে ইউজ করা হয়। এরপর আসলে রুলার, এটা তো আমরা সবাই দেখছি যে একটা বাংলাদেশে পেভমেন্ট রুট খুবই কমন। সো পেভমেন্ট রুটে আসলে এই একটা পেমেন্ট ফ্লেক্সিবল পেমেন্ট করার জন্য এটা অবশ্যই অবশ্যই আমরা ইউজ করা লাগবে, এরকম আমাদের এরকম। তো এটা দুই প্রকার আছে, একটা আছে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে এখানে কোনো ভাইব্রেশন হবে না, আর একটা আছে ভাইব্রেটিং, যারা বা যারা অলওয়েজ কাঁপবে। সো যারা ভাইব্রেট করলে এরা একটু আরো বেশি ড্যান্স হয়। সো এটা রুলার আমরা ইউজ করি। ওকে। এরপরে আমাদের আছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্ট। আমাদের এই সাইটে বললো বেসিক্যালি সাইট রিলেটেড, আসলে সাইটে আসলে কি কি আমরা জিনিসগুলো কি কি কাজে লাগে সেই জিনিসগুলো। সো একটা ইকুইপমেন্ট আমরা ম্যানেজ করা লাগে। সো ধরেন আমরা ইকুইপমেন্ট যখন আমরা একটা সব সময় আমাদের ইকুইপমেন্ট গুলার স্পেয়ার পার্টস গুলো আমাদের মেনটেন করা লাগে, কারণ একটা ইকুইপমেন্ট একটা স্পেয়ার পার্ট আপনার নষ্ট হয়ে গেল, সো এটার জন্য আপনার হয়তো পুরো মেশিনে কাজ করতেছেন, হয়তো বা এই জিনিসটা খুবই কম, খুবই একটা চিপ একটা স্পেয়ার পার্ট, বাট আপনার কাছে এখন নাই, এখন আপনার কাজ আপনার কাজ কাজ তাহলে আর পুরা কাজ আপনার সাপোজ স্টপ রাখা লাগবে যদি এটা না থাকে। সো এই জন্য আমাদের অলওয়েজ মেনটেনেন্স করা লাগে। এখানে মেনটেনেন্স কয় প্রকার? 3 প্রকার মেনটেনেন্স। একটা হলো রিপেয়ার মেনটেনেন্স। রিপেয়ার মেনটেনেন্স হলো যখন একটা মেশিন আপনার সমস্যা দেখা শুরু করে তখন আপনি মেনটেন করলেন, তখন আপনি ঠিক করলেন। আর হলো ব্রেকডাউন মেনটেনেন্স। ব্রেকডাউন মেনটেনেন্স হলো ধরেন আপনার মেশিন সমস্যা দেখা দিচ্ছে, জাস্ট ধরো একটু বেশি বেশি শব্দ করতেছে, বেশি ধোঁয়া আসতেছে বা বেশি সাউন্ড করতেছে। সো ওই সময় আপনি ঠিক করলেন, আপনি বললেন মেশিন চলতেছে চলতে থাক, শব্দ করো সমস্যা না, বা সমস্যা হচ্ছে অল্প সময় সমস্যা না। যখন একদম মেশিন একদম কাজ করা বন্ধ করে দিছে তখন আপনি ঠিক করলেন, মানে যখন স্টপ করা কোনো কাজে করতেছে না তখন আপনি মেকানিক ডেকে এনে ঠিক করলেন। এটা বলতেছি আমরা ব্রেকডাউন মেনটেন্যান্স। আর একটা হলো প্রিভেন্টেটিভ মেনটেন্যান্স, মানে প্রিভেন্টিভ মেশিনের কোনো সমস্যা হয় নাই বাট আপনি অলওয়েজ রেগুলারলি সাপোজ উইকলি একবার প্রতিটা মেশিন চেক করেন কোনো সমস্যা আছে কি নাই। এটাকে বলতেছি আসলে আমরা প্রিভেন্টেটিভ মেনটেন্যান্স। তাহলে বলেন তো আসলে কোনটা বেশি বেটার 3 প্রকার মেনটেন্যান্সের মধ্যে? তো বলেন তো কোনটা বেটার 3টার মধ্যে? ব্যাকগ্রাউন্ড মেনটেন্যান্স সবচেয়ে ভালো না? হ্যালো। প্রিভেন্ট মেনটেনেন্স স্যার। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি, প্রিভেন্টিভ মেনটেন্স সবচেয়ে বেটার, যে আমরা উইকলি রেগুলারলি চেক করব। আর ব্যাকআপ মেনটেন্স যদি আপনি চাইতে চান, আপনার মেশিন নষ্ট হয়ে গেছে, আপনি মেশিন পুরো আপনার কাজ বন্ধ থাকবে 2 দিন, 2 দিন পরে মেকানিক এসে যখন ঠিক করবে তখন আবার চালু হবে। সো আমরা এটাতে যাব না। আমাদের চেষ্টা করা লাগে অবশ্যই প্রিভেন্টিভ মেনটেন্সে আসার জন্য, অ্যাটলিস্ট রিপেয়ার মেনটেন্স আমাদের থাকা লাগবেই। ওকে। তারপরে ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্ট, আমাদের একটা হলো যে একটা ইকুইপমেন্ট যে আমরা ইউজ করি তার যে লাইফটা, আমরা 3 প্রকার লাইফ আমরা চিন্তা করি, একটা হলো ইউজফুল লাইফ, একটা হলো অপারেটিং লাইফ, একটা হলো অ্যাকচুয়াল ওয়ার্কিং লাইফ। সো ইউজফুল লাইফ মানে আমাদের বেসড অন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে একটা মেশিন আপনি ইকোনমিক্যালি আপনি আসলে কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন সেটাকে বলে আসলে আমরা ইউজফুল লাইফ। ধরেন আপনি একটা এক্সকেভেটর কিনলেন, সো একটা এক্সকেভেটর আপনি কিনলেন, একটা ধরেন খুব ভালোভাবে একদম স্মুথলি সে 5 বছর সার্ভিস দিতে পারে, তাহলে এটা হলো আমাদের ইউজফুল লাইফ। আর একটা হলো অপারেটিং লাইফ। অপারেটিং লাইফ হলো একটা একটা সাপোজ এক্সকেভেটরটা জায়গায় বললাম, এইটা ধরেন যেই দিন কোম্পানি বানাইছে, বানানোর দিন থেকে শুরু করে আপনি ইউজ করতেছেন করতেছেন ইউজ করেছেন, এটা ভাঙ্গা চুইরা একদম শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা, সেটাকে বলে অপারেটিং লাইফ। বুঝতে পারছি আমরা? জি স্যার। ধরেন একটা একটা আহ একটা এক্সকাভেটর কোম্পানি বানাইছে, সেটা শোরুমে রাখছে, শোরুমে সেটা 6 মাস পরে সেল হয়েছে, 6 মাস পরে আইনে আপনি আরো 5 বছর খুব আরামসে ইউজ করছেন, মানে 5 বছর পরে সমস্যা দেখা দিচ্ছে, এরপরে আপনি মানে টুকটাক ইউজ করতেছেন। এভাবে আপনি আরো 6 মাস পর্যন্ত যখন ইউজ করছেন তখন একদম শেষ হয়ে গেছে, আপনি ভাবলেন এটা ইউজ করা যাবে না, তখন আপনি এটা সেল করে দিলেন বা আপনি এটাকে ভাঙার হিসেবে ভেবে বিক্রি করে দিলেন আরো 6 মাস পরে। তাহলে বলেন আপনার এখানে ইউজফুল লাইফ কয় বছর? তো মোটামুটি স্যার হোল টাইম অনেকদিন তো এটা স্যার নির্দিষ্ট করে বলা যাবে না স্যার। আমি বলতেছি দেখেন, ইউজফুল লাইফ মানে আপনি যদি ইউজ করছেন, প্রথমে 6 মাস ছিল শোরুমে, আপনি 5 বছর ইউজ করছেন, আর পরের 6 মাস একদম মানে ইউজ করতে পারছেন বাট ভালোভাবে ইউজ করতে পারেন না, অনেক সমস্যা দেখা দিছে বা অনেক ঝামেলা করছে। তো 6 মাস পরে আপনি একদম আরো সেল করে দিলেন, 5 বছর ইউজ করার পরে 6 মাস আপনি এটাকে ভাঙার হিসেবে বিক্রি করে দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমার কোয়েশ্চেন হলো, এইখানে আমাদের ইউজফুল লাইফ লাইফ কত আর অপারেটিং লাইফ কত? এটা আমার কোয়েশ্চেন। স্যার ইউজফুল তো হলে 5 বছর, অপারেটিং হলে 5.5 বছর। অপারেটিং লাইফ হলো আসলে আমাদের 6 বছর। কেন 6 বছর? আমার যে এই এক্সকাভেটরটা শোরুমে 6 দিন পড়েছিল না, 6 মাস পড়েছিল না শোরুমে, জি। ওইটা আমার নেওয়া লাগবে, মানে যেই দিন থেকে বানানো জি হয়েছে, স্যার। এই বানানো থেকে একদম এটা শেষ হওয়া পর্যন্ত। বুঝতে পারছি আমরা? তো বানানো পর্যন্ত শেষ পর্যন্ত এটা কি ইউজফুল হবে স্যার, এটা হবে অপারেটিং, নাকি অপারেটিং অপারেটিং, হবে? অপারেটিং যতদিন আপনি ইউজ করছেন অপারেটিং, পাঁচ আচ্ছা। বছর 5 বছর আপনি স্মুথলি ইউজ করছেন, এটা হলো আপনার ইউজফুল লাইফ। আর একদম যেদিন বানানো হয়েছে ওই দিন থেকে শুরু করে, আপনার কাছে সেল করে নাই কিন্তু সে বানাইছে কোম্পানি, বানানো দিন থেকে শুরু জি জি, করে বুঝতে পারছি স্যার। একদম যে ভাঙ্গা চুরে আপনি ভাঙ্গার কাছে বিক্রি করে দিচ্ছেন, ওই দিন পর্যন্ত হলো তার অপারেটিং লাইফ। কিন্তু অপারেটিং লাইফ তো আমরা পুরোটা ইউজ করতে পারবো না। জি অপারেটিং লাইফে যে টাইমটাতে আমি খুব স্মুথলি ইউজ করতে পারবো, খুব ভালোভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা ছাড়া ইউজ করতে পারবো, সেটাকে বলতেছি ইউজফুল লাইফ। ক্লিয়ার? তাহলে ইউজফুল লাইফ বেশি বেটার। এক্স্যাক্টলি, মানে ইউজফুল লাইফ হলো আমরা অ্যাকচুয়াল যেটা ইউজ করতেছি। আচ্ছা, এরপরে আসলে অ্যাকচুয়াল ওয়ার্কিং লাইফ। অ্যাকচুয়াল ওয়ার্কিং লাইফ মানে কত? ধরেন আপনি এই যে আপনি 5 বছর এটা ইউজ করছেন আপনার এই এক্সকাভেটরটা, কিন্তু এই 5 বছরে আপনার এক্সকাভেটর মাঝে মাঝে কিছু কিছু সাপোজ যে সমস্যা দেখা দিচ্ছে, আপনি সেটা ঠিক করছেন, মেনটেনেন্স করছেন। এইখানে সাপোজ আহ একদিন বৃষ্টি হয়েছিল আপনি ইউজ করতে পারেন নাই, 1 মাস বন্যা গেছে আপনি ইউজ করতে পারেন নাই, এরকম কিছু কিছু কারণে আপনি সাপোজ একবার এটা ঢাকা থেকে সিলেটে আপনি নিছেন, নিতে আপনার লাগছে 2 দিন, আপনি তখন ইউজ করতে পারেন নাই। সো এই যে টাইমগুলো, যে টাইমগুলো আপনি আসলে ইউজ করতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন সাপোজ ওইটা মেনটেন্স করার কারণে বা ন্যাচারাল কোনো সমস্যার কারণে, বা এরকম আপনার কোনো ইকুইপমেন্ট এখানে আপনার কোনো স্পেয়ার পার্ট অ্যাড করা লাগছে, এরকম কোনো সমস্যার কারণে আপনি ইউজ করতে পারেন নাই, ওই টাইমগুলো যদি আপনি মাইনাস করেন ইউজফুল লাইফ থেকে, সেটাকে বলে আসলে অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইপ লাইফ, মানে যেটা আপনি আসলে অ্যাকচুয়ালি ইউজ করছেন। বুঝতে পারছি কি? হ্যালো? জিনিসটাকে জি বুঝতে স্যার। পারছি অ্যাকচুয়াল ওয়ার্কিং লাইফ কোনটা? স্যার জি স্যার জি। ফাইন।
এটা পুরো হলো সেফটি এট কনস্ট্রাকশন সাইটে। আমরা, আপনারা অনেক কনস্ট্রাকশন সাইটে কাজ করেন বা করবেন, সো এই এই সেফটি গুলো আসলে আমাদের মেনে চলা খুবই প্রয়োজন। এখন ধরুন আসলে বাংলাদেশে তো আসলে মানুষের দাম নয়, বাংলাদেশে সবচেয়ে দাম কম মানুষেরই, আসলে মানুষের জীবনের দাম সবচেয়ে কম, অন্য অনেক কিছু দাম অনেক বেশি। আপনি দেখবেন একটা লোকে 20 তলা বিল্ডিং এর ছাদে রং করতেছে উইথাউট এনি প্রিকশন, জাস্ট একটা হাত দিয়ে একটা বাঁশকে ধরে রাখছে আর রং করতেছে 20 তলার উপর থেকে। সে যদি এখান থেকে পড়ে, তো তার দায়ভার কে নিবে? সো তার দায়ভার কেউ নিবে না। তো এটা আসলে বাংলাদেশে এইভাবে আসলে জিনিসগুলো হচ্ছে। বাট আপনি বাইরে কোনো কান্ট্রিতে যান, এটা ইম্পসিবল, ইম্পসিবল একটা লেবার 20 তলা ছাদের উপরে উইথাউট এনি সেফটি ইকুইপমেন্ট, তার হেলমেটও পড়তেছে না, কোনো একটা রোপও নাই যে পড়ে গেলে রোপ আটকায় ফেলবে, কোনো কিচ্ছু নাই। অবাক করা কাণ্ড বাংলাদেশে এইভাবে জিনিসগুলো হচ্ছে। সো এগুলা সবাই অ্যালাউ করতেছে, কেউ কোনো কেয়ার করতেছে না। বাট এই লোকটা যদি মারা যায়, এর ফ্যামিলির একমাত্র আসবে যাবে, বাট কারো কিছু যায় আসে না। সো এটা আসলে খুবই একটা আফসোসের ব্যাপার যে বাংলাদেশে জিনিসগুলো মানে না। বাট ধরেন আমি আমি দুইটা সিমেন্ট ফ্যাক্টরি ভিজিট করছি। ধরেন একটা হলো বাংলাদেশি কোম্পানি, আর একটা হলো ধরেন বিদেশি কোম্পানি। এখন ধরেন যে বিদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি আমি দেখছি এখানে মানুষ সাইডে ঢুকতেছে ও ইচ্ছা মতো চাইলে হেলমেট পরতেছে পরতেছে না, গ্লাভস পরতেছে পরতেছে না, শু পরতেছে, সেফটি যে বুট থাকে পরতেছে পরতেছে না, ইচ্ছা মতো কেউ পড়তেছে কেউ পড়তেছে না। বাট যে আরেকটা আরেকটা কোম্পানি গেলাম, যেটা একটা বিদেশি কোম্পানি, মানে ওই কোম্পানি বাংলাদেশে তাদের সিমেন্টের ফ্যাক্টরি, ওই কোম্পানির একটা লোক মাত্র বিদেশি, ওয়ানলি যে হেড সে হলো থাইল্যান্ডের, বাকি সবাই কিন্তু বাংলাদেশি। বাট ওই একটা লোকের কারণে পুরা কোম্পানির সেফটি একদম আপ টু দা আর একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। মানে ওইখানে গিয়া আমি অবাক হয়ে গেছি যে ওরা সেফটি এত মেনটেন করে, ওদের কাছে একজন ওয়ার্কারের লাইফ এত ভ্যালুয়েবল যে ওদের কাছে প্রত্যেকের ধরেন সেফটি বুট আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইকুইপমেন্ট আছে, এই যে জ্যাকেট, সেফটি জ্যাকেট, তারপর প্রত্যেকের হেলমেট, এবং এটা এরা খুব প্রপারলি মেনটেন করতেছে। দেখেন এনেও সবাই বাংলাদেশি, আবার যে বাংলাদেশি কোম্পানি ওইনেও সবাই বাংলাদেশি। আর পার্থক্যটা হলো একটা মাত্র লোকের, যে হেড, সে সে এটাকে এনফোর্স করতেছে যে সেফটি এখানে মেনে চলা লাগবে, কারণ তাদের এখানে রুলগুলো আছে। সো তাদের দেশে এরকম খুব রুল মাইনে চলা লাগে, এই কারণে তারা এগুলা মাইনে চলে। বাট আমাদের দেশে রুল গুলা এত মানে বেশি নাই। রুলস রুলস আর রেগুলেশন গুলো সবচেয়ে বড় বিষয় স্যার। হ্যাঁ, এখন আসলে ব্যাপারটা হয়েছে মানুষগুলো কেয়ার করে না, এটাই সমস্যা। তো যাই হোক, এগুলা কিন্তু অবশ্যই আমাদের কেয়ার করা লাগে। আপনি যদি ধরেন বাংলাদেশের অনেক বিদেশি কনস্ট্রাকশন হয়, সেখানে আপনি যদি যান, সেখানে দেখবেন লেখা থাকে সেফটি ফার্স্ট সব জায়গায়। অনেক থাইল্যান্ডের কোম্পানি বাংলাদেশে কাজ করে, অনেক কোম্পানি চায়না কোম্পানি কাজ করে, জাপানের কোম্পানি কাজ করে, ওরা দেখবেন সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, একদম সেফটি ফার্স্ট ওদের যে কোনো ক্ষেত্রে। ওরা ওরা ওই যে ওদের মধ্যে কি জানি অনেক জায়গায় দেখবেন যে লেখা থাকে ওদের সাইটের মধ্যে যে ইউর ফ্যামিলি ইজ ওয়াইটিং ফর ইউ। সো আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করতেছে, সো আপনার অবশ্যই এখানে সেফটি জিনিসগুলো মাইনা চলা লাগবে। আপনার অবশ্যই বুট পরে যাওয়া লাগবে, আপনার অবশ্যই হেলমেট পরে যাওয়া লাগবে। সো আমরা আসলে দেখি আসলে আমাদের কি কি জিনিসগুলা। সো সাইড সেফটিতে এরকম আপনার যখন সাইডে যাবে এরকম অনেক সাইন থাকতে পারে, এই সাইনগুলো অবশ্যই আমাদের বোঝা লাগবে। যদি এই সাইনটা মানে আসলে এখানে ডেঞ্জার সাইন, সো ডেঞ্জার থাকতে পারে। যদি এরকম কোনো সাইন থাকে এটা বোঝা লাগবে আনঅথরাইজড পার্সন এখানে যাওয়া যাবে না। যদি এরকম কোনো সাইন থাকে বোঝা লাগবে এখানে যদি আপনি ঢুকতে হয় সাইটে, আপনার অবশ্যই কয়েকটা হার্ড হ্যাট পরা লাগবে, এটা হেলমেট পরা লাগবে। এরকম যদি সাইন দেখেন বোঝা লাগবে এটা অবশ্যই আপনার ফুটওয়্যার পরে যাওয়া লাগবে। এরকম কোনো সাইন থাকলে আপনি বুঝবেন আপনার অবশ্যই ইয়ার প্রোডাক্টটা পরা লাগবে, হয় কারণ এখানে তো অনেক বেশি নয়েজ, এত নয়েজে আপনার কান হয়তো বা ড্যামেজ হয়ে পড়তে পারে। সো আপনার অবশ্যই ইয়ার, কানকে প্রোটেক্ট করার জন্য এক ধরনের হেডফোন পাওয়া যায়, এগুলা এগুলোকে বলে ইয়ার প্লাগ। সো ইয়ার প্লাগ গুলো আপনার পরা লাগবে। আর অনেক জায়গায় আপনার এরকম জ্যাকেট পরা লাগবে যেন আপনাকে দেখা যায়, আর মানুষের আমরা দেখতে পারে, আপনার জন্য ভিজিবল থাকেন। এরপরে এরকম যদি থাকে আপনার বোঝা লাগবে এখানে ওভার হেড লুড থাকতে পারে, আমি উপর থেকে সাপোজ ক্রেন দিয়ে লুড নিচ্ছে, এরা এরা যদি ফল করে নিচে কোনো মানুষ উপর পড়লে সে নির্ঘাত মারা যাবে। সো এরকম সাইড থেকে বোঝা লাগবে, উপরে আপনার দিকে খেয়াল রাখা লাগবে। তো এরকম বাংলাদেশে আসলে অনেক অনেক হ্যাজার্ড হয়। এই যে একটা সাইড এখানে বানাইছে, দেখে বোঝা যাচ্ছে এই সাইডটা আসলে ঝামেলা করছে, কারণ এখানে শোর পাইল দেওয়া দরকার ছিল, এখানে কোনো শোর পাইল দেয় নাই, ওইদিকে চারদিকে পাইল দেওয়া দরকার ছিল, সো পাইল দেয় নাই। হয়েছে কি, এই মাটি ভেঙে পড়ছে। সো এখানে যদি কোনো ওয়ার্কার থাকে, তারা যদি মাটিতে ভেঙে পড়ে, সে তো নির্ঘাত এখানে মারা যাবে, কারণ দেখতে পাচ্ছে মানুষটা হলো এতটুকু, মানুষগুলো এত মানুষ, একটা মানুষের মানে 5-6 গুণ উঁচু করছে। সো এত উঁচু করছে, এটা পুরো এখানে শোর পাইল দেয় নাই, সো ভেঙে পড়ছে। সো এটা আরেকটা আরেকটা বাংলাদেশের ফেইলুর, এই যে কনস্ট্রাকশন সাইডের একটা
ফেল করছে। এটা ধরেন একটা কলাম ছিল, কলাম এটা ভেঙে পড়ছে কনস্ট্রাকশন সাইটে। এই যে ধরেন একটা ক্রেন, ক্রেন ভেঙে পড়ছে। সো কয়েকদিন আগে দেখা গেছে যে বাংলাদেশে মানে মেবি 1 বছর আগে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের করতেছে, গার্ডার গুলা ক্রেন থেকে নিচ্ছে, একটা ক্রেন থেকে আরেকটা ক্রেন নিচ্ছে। সো মানে ক্রেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে। সো মাঝখানে ক্রেন উল্টা পড়ে গেছে, পড়ছে কি একটা গাড়ির উপরে পড়ছে। গাড়ির ভিতর মা মেয়ে ছিল, ড্রাইভার ছিল, সবাই স্পটেড হয়ে গেছে। সো দেখেন মানে একটা গাড়ি চলতেছে, রাস্তায় চলতেছে, রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে। সো সেই গাড়ি ঘোড়ার উপর দিয়া একটা গার্ডার নিচ্ছে। সো এটা আসলে কতটুকু নেগলিজেন্স ছিল, যে এই কাজটা কিন্তু রাতেও করতে পারতো, রাতেও সবগুলা জিনিস বন্ধ করে করতে পারতো। বাট যেটা বললাম, বাংলাদেশে আসলে মানুষের জীবনের দাম সবচেয়ে কম। সো এই কারণে মানুষের উপর দিয়ে মানে এই গাড়ি, এই ওপেন ট্রাফিকের উপর দিয়ে তারা আসলে ক্যান জিনিসগুলো নিচ্ছে। ক্যান ফেল করছে, মানুষগুলো মারা গেছে। সো এই আর কি। এরপর দেখেন এখানে আরেকটা কনস্ট্রাকশন ফেলোর, এটা ক্রেন উল্টে পড়ে গেছে। ক্রেন উল্টে প্রায় সময় পড়ে যায়, এটা খুব কমন একটা সিনারিও। প্রায় দেখবেন ক্রেন উল্টে গেছে, কারণ ক্রেন অনেক ভারী লোড তারা বেয়ার করা লাগে। সো এটা উল্টে যাওয়া স্বাভাবিক। এটা ক্রেন উল্টে উল্টে পড়ে গেছে এরকম। সো আবার অনেক সময় ফায়ার হয় বাংলাদেশে, তো ফায়ারের খুবই কমন, খুবই কমন। বিশেষ করে যে কোনো ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো জায়গায় হোক, ফায়ার খুবই বাংলাদেশে কমন। আর একটা ব্রিজের সময় অনেক সময় ছাদ ভাঙা পড়ে যায়, যদি আমাদের এগুলা ঠিক মতো না দেওয়া হয়। আহ এরা পরে দেখেন এই যে একটা বাকলিং, আপনি একটা বিম করতেছেন, যে বিম এরকম করতেছেন, বিম করার পরে দেখলেন বিম ভেঙে গেছে এরকম। So তখন তো আসলে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই, পুরো প্রজেক্ট আমরা বাদ দেওয়া লাগবে। তারপর যদি এইটা দিয়ে আপনি যদি বিম করেন, আপনার বিল্ডিং পুরা নষ্ট হবে। সো ওই যে বিম প্রথমে দিছিল, পরে এখানে বিম দেখে গেছে, দেখে গেছে এখানে। সো এইটা বাকলিং হয়, অনেক জায়গায় হয়। সো এগুলা থেকে আসলে কেয়ারফুল দেখা লাগবে। এরপর আমাদের সেফটি রুলস, কিছু সেফটি রুল আছে, এগুলা একটু আপনার দেখা লাগবে আমাদের। যে আপনি আসলে এখানে আপনার সাইটের জন্য এখানে রেসপন্সিবল। সো এইখানে ধরেন এই জিনিসগুলো অবশ্যই আমাদের মানা লাগবে, যে আপনার আইকে প্রোটেক্ট করার জন্য আপনার অবশ্যই সেফটি গ্লাস এবং গগলস পরা লাগবে। ফেসকে প্রোটেক্ট করার জন্য আপনার অবশ্যই ফেস শিল্ড পরা লাগবে। হেড মানে মাথাকে প্রোটেক্ট করার জন্য আপনার হার্ড হেড পরা লাগবে। হার্ড হেড হলো যে এরকম। সো এটা কিন্তু নর্মাল ধরে মোটরসাইকেল হেলমেট না। মোটরসাইকেল হেলমেট আর এই হেলমেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। মোটরসাইকেল দেখবেন এরকম হেলমেট পরে, বাট ওইটার মধ্যে ভিতরটা পুরোটা তুলা দেওয়া থাকে। বাট এটা হলো, দেখেন, ও বাইরের পার্ট আর ভিতরের পার্টের মধ্যে কিন্তু একটু সেপারেশন আছে সুতা দিয়ে। আপনি কি, আমরা কি এটাকে এই যে দেখতে পাচ্ছেন জি এটা? স্যার, দেখছি স্যার। এটা কিন্তু পুরোটা কিন্তু ফুম দেয়া না। এটা এটা, গ্যাপও থাকে স্যার। হ্যাঁ, গ্যাপ, বাইরে পাড়া এবং ভিতরে পাড়া গ্যাপ থাকে। সো এটা আসলে ইম্পর্টেন্ট। হার্ড হেড, তারপর ফিট মানে আপনাকে সেফটি শু পরা লাগবে। হ্যান্ডস এন্ড আর্ম আপনার গ্লাভস পরা লাগবে। বডিস বেস্ট বেস্ট পরা লাগবে আপনাকে, বডিকে ভিজিবল রাখার জন্য। সাপোজ অন্য ওরা কাজ করতেছে, সো এখানে আপনাকে যেন তারা দেখতে পায়, এই জন্য আপনার বেস্ট পরা লাগবে। যেমন ধরেন যারা ট্রাফিকে কাজ করে, ওদের অবশ্যই বেস্ট পরা লাগে। কারণ না, এটা গাড়ি এসে উড়াই দিতেই পারে। বাংলাদেশে প্রায় এরকম হয় যে ট্রাফিক পুলিশ সব গাড়ি উঠাই দিচ্ছে। সো এটা হয়। সো এটাকে এই জন্য ভেস্ট পরা লাগে। আর হিয়ারিং ইয়ার প্লাগ পরা লাগবে আপনার। ইয়ার প্লাগ মানে সাপোজ অনেক জায়গায় অনেক সাউন্ড হচ্ছে, একটা অনেক মেশিন অনেক ভাইব্রেশন হচ্ছে। সো সেই জায়গায় আপনার অবশ্যই ইয়ার প্লাগ পরা লাগবে। আর যেটা ভেস্ট, এরকম ভেস্ট হয়। এরকম হার্ড হেড পরা লাগে। এরকম গ্লাভস পরা লাগবে আপনার। সেফটি শু পরা লাগবে। এই শু গুলা কিন্তু নর্মাল শু না, এগুলো নর্মাল শু না। আপনি যদি নর্মাল ক্যাটস না, দেখতে হয়তো বা সেম মনে হচ্ছে, বাট আপনি যদি এখানে চাপ দিয়ে দেখেন, এই পুরোটা স্টিলের থাকে। নর্মালি খুবই হার্ড থাকে, এটা খুবই হার্ড। এই যে এই পার্ট গুলোতে, যে আপনার উপরে যদি এখানে একটা 10 কেজিও একটা পাথর পড়ে যায়, এখানে আপনার কিচ্ছু হবে না, কেন এরকম আর কি। But আপনার শো যদি পাথর পরে, আপনার পা কিন্তু ভেঙে যাবে, পা মুচকে যাবে। এটা খুবই হার্ড থাকে এখানে, কেন লোহার মতো থাকে এটা। সো এটা স্পেশাল শু। তো অনেক ভালো সেফটি শু হলে গাড়িও চলে যেতে পারবে। হ্যাঁ, 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 এটা আপনার যদি গাড়ি চলে যায়, আপনার এত বেশি, গাড়ি চলে গেলে হয়তো বা গাড়ি তো অনেক লোড, বাট এরপর আপনার নর্মাল শুট যেটা অনেক বেশি স্ট্রং থাকে। আমরা যখন গেছিলাম সিমেন্ট ফ্যাক্টরিতে গেছিলাম, তখন এরকম শু দেখছিলাম আর কি। এটা খুবই হার্ড থাকে এগুলা। এই যেগুলো হচ্ছে এয়ার প্লাগ, এগুলা কানের মধ্যে পড়বেন। সো এগুলোতে কোনো গান টান শোনা যায় না। জাস্ট গান শোনার জন্য, জাস্ট আপনি কানে দিলে আপনি মনে হবে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, মানে দুনিয়াতে যে কোনো শব্দ আছে এরকম বুঝতে যাবে না। সো কাইন্ড অফ এগুলা এগুলা পড়া লাগে, সেফটি গ্লাস, ইয়ার প্লাগ গুলা। ওকে। এরপরে আমাদের আছে যে এইটা একটু ইম্পর্টেন্ট, আপনি একটু দেখবেন এই সবাই, যেটা আছে এখানে কনস্ট্রাকশন সেফটি এন্ড রুলস।
তো এইখানে আমাদের 10টা রোল আছে, 10টা রোল অবশ্যই অবশ্যই আপনাদের খুব ভালোভাবে পড়া লাগবে পরীক্ষার জন্য। তো পরীক্ষা যদি আসে আপনাদের হয়তো বা ডিটেলস জিনিসগুলো লেখা লাগবে না। সাপোজ আমি বললাম 10টা কোশ্চেন, মানে কোশ্চেন সেফটি গুলো আপনারা লেখেন, রুল গুলা। তো আপনার জাস্ট নামটা লিখলে হবে, যে অলওয়েজ ওয়ার পিপি, বি মাইন্ডফুল, মানে হেডিং গুলো লিখলে হবে, ডেসক্রিপশন লেখা লাগবে না। তো আমরা ব্যাখ্যা করি যে অলওয়েজ ওয়ার পিপি, পিপি বলতে বোঝাচ্ছে আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে আপনি একটা সাইডে যাবেন, আপনার অবশ্যই সেখানে সেফটি শু পরা লাগবে, আপনার গ্লাভস পরা লাগবে, আপনার হেলমেট পরা লাগবে, আপনার গুগলস পরা লাগবে, এগুলো অবশ্যই আপনার পরা লাগবে। এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, আপনার ফ্যামিলি আপনার পুরো জন্য অপেক্ষা করতেছে। আপনি যদি কিছু হয়, আপনার ফ্যামিলি ছাড়া অন্য কারো কিছু যায় আসবে না। সো আপনি যদি ড্যাম কেয়ার হন, যে আমি ড্যাম কেয়ার, আমি এনে শু পরবো না, আমি হেলমেট পরবো না, আমি গ্লাভস পরবো না, তখন এটা আসলে আপনার ফ্যামিলি ছাড়া আর কারো তো যায় আসবে না। সো এটা আপনি রেসপন্সিবল, আপনারই পড়া লাগবে। এরপর হলো বি মাইন্ডফুল অ্যাবাউট সাইন্স, যে সাইন গুলো আমরা থাকে, বিভিন্ন প্রকার সাইন থাকে, সেফটি সাইন, যে ডেঞ্জার, যেটা যদি আমরা দেখাইছিলাম, যে সাইন গুলো সম্পর্কে আপনার অবশ্যই খেয়াল রাখা লাগবে, যে কোন জায়গায় আসলে কি সাইন আছে। এই ধরো এই সাইনটা আপনি দেখলেন, তাহলে অবশ্যই আপনি শো করে যাবেন। আপনি এই সাইনটা দেখলেন, অবশ্যই আপনার এখানে হার্ড পড়া লাগবে। সো এই সাইন গুলো আপনার অবশ্যই খেয়াল খেয়াল রাখা লাগবে। এরপরে প্রোভাইড এ ক্লিয়ার ইনস্ট্রাকশন, যে ধরেন আমাদের আপনি যদি সাপোজ কোনো কোম্পানির চেয়ে একটা আহ, দায়িত্বে থাকেন, মানে কোনো একটা কনস্ট্রাকশন সাইটের, সো আপনার যে কাজটা করা লাগবে, আপনার সবাইকে ঠিক মতো প্রশিক্ষিত করা লাগবে, যে কোন সাইনটা আসলে কি মিনিং করে, কোন সাইনের কাজ কি, কোন পরিস্থিতি কি করা লাগবে, এগুলা অবশ্যই সবাইকে খুব ভালোভাবে আপনাকে বলা লাগবে। সো এটা আপনি রেগুলারলি সাপোজ উইকলি একদিনের একটা সেমিনার নিলেন, বা মাসে একবার একটা সেমিনার নিলেন, নিয়ে সবাইকে বুঝাই দিলেন। তো এই কাজগুলো অবশ্যই করা লাগবে। এবং আপনার কিছু টুল বক্স রাখা লাগবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এগুলোর জন্য আপনি ইউজ করতে পারেন। কিপ টাইট সিলিন্ডার আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আপনার সাইডটা অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখা রাখা লাগবে। যদি আপনার এখানে সেখানে ময়লা পড়ে আছে, ডেব্রিজ পড়ে আছে, বিভিন্ন ধরনের ভাঙা রড পড়ে আছে, বিভিন্ন কিছু পড়ে আছে, ইলেকট্রিকের ওয়্যার তার পড়ে আছে, কোনো খেয়াল নাই, তাহলে অবশ্যই এখানে অ্যাক্সিডেন্ট বেশি হবে। এরপরে অর্গানাইজ অ্যান্ড স্টোর টুল প্রপারলি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আপনার সাইজ জন্য পরিষ্কার রাখবেন, আপনার যন্ত্রপাতি ঠিক মতো রাখা লাগবে। জিনিস আপনার ধরেন প্লায়ার্স আছে, আপনার বিভিন্ন ধরনের মেশিনগুলা, যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় রাখবেন। যদি একটা আরেকটা জায়গায় রাখেন, একটা ইলেকট্রিক জিনিস ইউজ করছেন বাট আনপ্লাগ করেন নাই, কিছু মেশিনারি ইউজ করছেন বাট ঠিক ইউজ করার পরে ঠিক জায়গায় রাখেন নাই, তখন সেগুলো অ্যাক্সিডেন্ট করতে পারে। সো অর্গানাইজ এন্ড স্টোর টুল প্রপারলি। ইউজ দ্য রাইট ইকুইপমেন্ট ফর দ্য রাইট টাস্ক, আপনার যে কাজে যে টুল লাগবে সেই কাজে সেই টুল ইউজ করবেন। একটা টুল একটা কাজ ইউজ করা যায় না, যদি আরেকটা এরপর যদি ইউজ করতে চান সেটা ঝামেলা হইতেই পারে। হ্যাভ এন ইমার্জেন্সি রেসপন্স টিম, অবশ্যই আপনার সাইটে একটা রেসপন্স টিম থাকা লাগবে, আপনার সাইটে অবশ্যই ডাক্তার থাকা লাগবে, যে যদি কোনো সময় কোনো একটা কিছু হয়, যে এই রেসপন্স টিম আপনার অবশ্যই একটা অ্যাম্বুলেন্স বা গাড়ি আপনার প্রস্তুত রাখা লাগবে, যেন আপনার যে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া যায়, বা ফায়ার এক্সটিংগুইশার আপনার অলওয়েজ রাখা লাগবে, যদি আগুন লেগে যায় আপনার জিনিসটা যেন এভাবে করতে পারেন। তো একটা টিম আপনার সবসময় রাখা লাগবে, এবং একটা প্ল্যান রাখা লাগবে, যে একটা প্ল্যান সবসময় রাখবেন, যে যদি কোনো সময় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমি কিভাবে ম্যানেজ করব। আগুন লাগলে যদি কি করব, আমি যদি একটা উপর থেকে যদি কারোর উপর কিছু পড়ে যায় সেটা কি করব, বা কোনো কোনো যদি আমার ইলেকট্রিক শক হয় তখন কি করব। তো সবগুলো অবশ্যই আমাদের জিনিসগুলা একটা প্ল্যান রাখা লাগবে, যে কোন সময় কোন স্যার জিনিস। ফার্স্ট এইড তারপর হ্যাঁ, ফায়ার ফার্স্ট এইড। এক্সটিংগুইশার এগুলো কমনলি রেখে দেয় স্যার হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের প্র্যাকটিসে। এগুলো কমন রেখে দেয়, এবং ওয়ার্কিং রাখা লাগবে। ধর বাংলাদেশে অনেক সময় যেটা যেটা হয়, মানে এগুলো জাস্ট সেফটি রুলে আছে, তাই তাই রাখা লাগবে। এখন ফার্স্ট এড রুল যে কেমনে ইউজ করা লাগে ফার্স্ট এড বক্স, সেটা কেউই জানে না। বক্স আপনার কাছে আছে, কিন্তু কোনো প্রশিক্ষিত কোনো ডাক্তার নাই, বা একটা নার্সও নাই গা, সেটা সাইডে থাকে না, যদি সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হয় যে ড্রেসিং করে দিবে ওই লোক নাই গা, কিন্তু ফার্স্ট এড বক্স কিন্তু ঠিকই আছে। সো এগুলা মানে আপনার প্ল্যান রাখা লাগবে জিনিসগুলা। আপনি যদি বাইরে কোনো কোম্পানিতে যান অবশ্যই দেখবেন সেখানে অল টাইম ইয়াও থাকে, এই যে একজন রেসিডেন্ট ডক্টর থাকে। রেসিডেন্ট ডক্টর মানে সে 24 ঘন্টা এখানে সেফটি থাকবে। ইঞ্জিনিয়ার থাকে থাকে স্যার। হ্যাঁ, সেফটি ইঞ্জিনিয়ার বা রেসিডেন্ট ডক্টর, রেসিডেন্ট ডক্টর হলো 24 ঘন্টা এখানে থাকবে। যদি কারো কোনো সমস্যা হয় সে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিবে, মানে প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে সে দিবে। সো এটাকে বলে রেসিডেন্ট ডক্টর। সো এরকম রাখা লাগবে। এরপরে সেফগার্ড মানে ধরেন আপনি একটা এক্সকেভেশন করলেন, সো আপনার অবশ্যই চারদিকে আপনার একটা
বা সাপোজ একটা ফেন্স দেওয়া লাগবে, একটা বেড়া দিবে, একটা বেড়া দিয়ে রাখবেন যে মানুষ এখানে না আসতে পারে। সো যদি একটা ফিজিক্যাল সেগ্রিগেশন করেন, তাহলে এর একটা ব্যারিয়ার থাকবে। বা এক জায়গায় হাই ভোল্টেজ একটা ইলেকট্রিসিটি আছে, সো আপনার এখানে অবশ্যই চারদিকে একটা ফ্যান দেওয়া লাগবে এবং বলা লাগবে এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি আছে, সো এখানে আসা যাবে না। সো এরকম ফিজিক্যালি রেস্ট্রিক্ট করে দেওয়া লাগবে আপনার। এরপরে ডো প্রি চেক অন টুলস এন্ড ইকুইপমেন্ট, আপনার যত ইকুইপমেন্ট আছে সবগুলো ইকুইপমেন্ট আপনার রেগুলার চেক করা লাগবে। সো যদি রেগুলার চেক করেন তাহলে আসলে আপনার কনস্ট্রাকশন, তাহলে আসলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। আর রিপোর্ট ইস্যু সিমিলারলি, এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন বাংলাদেশে বা শুধু বাংলাদেশে অনেক অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একজন সাপোজ ওয়ার্কার ভুল করে একটা কাজ করে ফেলছে। ধরেন ভুল করে এক জায়গায় অল্প একটু আগুন লেগে গেছিল, সে সঙ্গে সঙ্গে এটা নিভিয়ে দিছে, বা এক জায়গায় একটা শর্ট সার্কিট করে ফেলছে। সো এটা অনেক সময় ওয়ার্কাররা ভয় পায় যে আমি যদি এটা আমার ম্যানেজারকে বলি, সে হয়তো বা আমারে ফাইন করবে বা আমার ঝাড়ি দিবে বা আমার চা চাকরি থেকে বের করে দিবে। সো এটার জন্য সে আর কিছু বলে না তার ভুলটা, কারণ ভুলটা কিন্তু কিন্তু সে নিজে করছে, সে বলে না। সো বলা না বলার ফলে এই সমস্যাটা পরে আরো বিশাল আকারে হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সো ওই ওয়ার্কারটা যদি সঙ্গে সঙ্গে মানে রিপিট করতো, তাহলে কিন্তু এই সমস্যাটা আর এত বড় হইতো না। সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো সমস্যা, একটা নিয়ার মিস হোক, নিয়ার মিস বলে বোঝাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয়ে হইলো না এরকম কাইন্ড অফ। সো এই যে এই নিয়ার মিস বা অ্যাক্সিডেন্ট, একটা ছোট করে অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন, সবগুলো ইমিডিয়েটলি আপনার রিপোর্ট করা লাগবে। সো রিপোর্টিংটা ইম্পর্টেন্ট, তাহলে এই প্রপার স্টেপ নেওয়া যাবে আর কি। তবে কি বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমাদের জি। এটাই তো লাস্ট শীট, না না স্যার? আর কোনো শীট আছে? না, এটা হলো এটাই লাস্ট সেট আমাদের। এই যে এই 10টা আমাদের ইম্পর্টেন্ট, 10টা আপনারা পড়বেন বেসিক্যালি, এটাই আসলে আমাদের বেসিক্যালি শেষ। আর তো আমাদের তো আরেকটা ক্লাস আছে, তাই না? আরেকটা ক্লাস আছে না নেক্সট ক্লাসে? তা আমাদের ক্লাস কি আর তো হবে না নাকি? আমাদের নেক্সট উইকে ক্লাস হবে না? স্যার আমাদের একটা শর্ট সাজেশন নেক্সট উইকে যদি দিয়ে দেন, যে আমাদের আমাদের কি 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 নেক্সট উইকে পড়তে ক্লাস হবে এক্সামের ক্লাস জন্য। হবে কি হবে না বলো তো নেক্সট উইকে? জি স্যার, হবে স্যার। হবে, আচ্ছা ঠিক আছে। আম, তাহলে নেক্সট নেক্সট উইক আমরা আর একটু দেখাই দিব। না বেসিক্যালি আমার প্ল্যান ছিল এই পর্যন্তই। এটাই বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল। তাহলে নেক্সট উইকে যদি টাইম আছে আমরা একটা জিনিস দেখাই দিব, টেন্ডারটা একটু দেখাই দিব। সো বাট এইটা এটা একটু পড়বেন এই সাইডের জিনিসগুলা। ঠিক জি স্যার। আছে, তাহলে আজকে বন্ধু থাকবে। কেন, কোনো কোয়েশ্চেন আছে? তাহলে স্যার সামনের সপ্তাহে আমাদের পরীক্ষায় কি আসতে পারে একটা সাজেশন যদি দিয়ে দেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে স্যার। হ্যাঁ, সাজেশন তো আপনারা আমার আগের একটা পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা অবশ্যই আমি একটা থিওরি দিব, আগের পরীক্ষা থিওরি দিই নেই। সো আমার ক্লাসগুলো করলে বুঝতে পারে আমি যেগুলো বলছি ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আসলে পড়বেন। যেমন এখান থেকেও আমি স্যার একটু একটা ম্যাথও কম স্যার। একটা থিওরি দিব। হ্যাঁ, ম্যাথ বলতে যেটা আছে ধরেন এই যে আমরা আমরা ম্যাথ পড়ছি, দুইটা সাইড পড়ছি ম্যাথের, ওইখান থেকে আসবে, ম্যাথ আসবে, ম্যাথ অবশ্যই আসবে। কারণ আমি ম্যাথ ম্যাথ বেশি দেওয়ার ট্রাই করবো। এই যে এনপিভি, আইআরআর, বিসিআর, এই জিনিসগুলো পড়ছি আমরা। তারপর আমরা পেব্যাক পিরিয়ড পড়ছি, আরো কয়েকটা জিনিস পড়ছি, এগুলো থেকে ম্যাথ আসবে আর কি। তো কোয়েশ্চেন কোয়েশ্চেন বেসিক্যালি কঠিন হবে না, যারা ক্লাস করছেন তারা আমি আশা করি পারবেন। আর এটাই আর কি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত।